সাবেরা উত্তর দিল না। রুদ্রমূর্তিতে বেরিয়ে গেল। কানন বিরহের আগুনে দগ্ধ মানব মানবীকে একা ছেড়ে দিল। তাদের বিশেষ মুহূর্তে কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে নেই তার। রুমে শুধু অভ্র, ওয়েন্দ্রিলা এবং তাদের না বলা মহাকাব্যের দীর্ঘশ্বাস। সময় গড়ালো কতখানি জানা নেই। অভ্র এখনো জড়িয়ে ধরে রেখেছে ওয়েন্দ্রিলাকে। পিপাসু মনে ওয়েন্দ্রিলা নামক তৃষ্ণা মেটাচ্ছে সে। গত এক সপ্তাহে তিল তিল করে জমানো তৃষ্ণাটা এখন প্রবলভাবে জানান দিচ্ছে। ওয়েন্দ্রিলাকে ছেড়ে দিলে সে পিপাসে কাতর হয়ে হয়তো মরেই যাবে। ওয়েন্দ্রিলা অভ্রের চুলে হাত বুলিয়ে দিচ্ছে খুব কিনক ভাবে। শরীরে শক্তি নেই, তবুও ভালো লাগছে। তখনই দরজায় টোকা পড়ল। কর্কশ নারী কণ্ঠ শোনা গেল। আসছি। কণ্ঠটা নার্সের। অভ্র না চাইতেও ছেড়ে দিল ওয়েন্দ্রিলাকে। মহিলা অনুমতির অপেক্ষা করলো না, ঢুকে পড়ল। এসেই খেকিয়ে উঠে বলল, আপনি রোগীর বেডে কেন বসেছেন? সরেন। প্রায় রুক্ষভাবেই সরিয়ে দিল অভ্রকে। কিন্তু অভ্র বিনা বাক্যে সরেও গেল। ভুলে গিয়েছিল তার স্ত্রী এখনো সুস্থ নয়। এখনো অনেকক্ষণ বসে থাকতে পারে না ওয়েন্দ্রিলা। শরীরে এতটুকুও জোর নেই। নিজে নিজে উঠতেও পারে না। হসপিটালে সেমি ইলেকট্রিক বেডটাই ভরসা। প্রযুক্তি কম এগিয়ে, তাই না? একটা বাটন টিপলেই খাট উঠে যায়। যাকে এতে সুবিধাই হয়েছে, যদিও কসরত করে উঠে বসতে হয় না। মহিলা বাটন চেপে একটু তুললো বেডটা। হাতের ক্যানোলাতে একটা নল প্রবেশ করালো। স্যালাইনে মিশিয়ে অ্যান্টিবায়োটিকের প্যাকেট ঝুলিয়ে দিল। অভ্রকে বলল, 1 ঘন্টা পর আমাকে ডাকবেন, আমি খাবারের আগের ওষুধ দিয়ে যাব। অভ্র মাথা নাড়ালো। নার্স চলে গেলে গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো ওয়েন্দ্রিলা। তারপর হাতের ইশারা করলো। নিজের পাশের জায়গাটা দেখিয়ে বোঝালো সেখানে বসতে। অভ্র বসলো। এত সময় পর ছেলেটিকে দেখলো সে। অভ্র শুকিয়ে গেছে। গায়ে ময়লা একটা শার্ট, চুলের জট মাথায় হাত দিয়েই টের পেয়েছিল। চোখের নিচে কালো হয়ে গেছে। চোখ জোড়া কেমন বিষণ্ণ। নারীর মন দমামা বাজানো পুরুষটিকে বিরহের উপন্যাসে ছ্যাঁকা খাওয়া নায়ক মনে হচ্ছে। ওয়েন্দ্রিলা বিদ্রুপ টেনে বলল, আইসিইউতে এলি না কেন? একবার নিজের থোবরাটা তো দেখাতেই পারতি। অভ্র কাতর নয়নে চাইল, উত্তর দিল না। সেই আখি জোড়ার অব্যক্ত বেদনা ঠিকই টের পেল ওয়েন্দ্রিলা। সদা আত্মদম্ভ, আত্মবিশ্বাস, জেদে দগ্ধ পাহাড়ের মতো অটল পুরুষকে ভঙ্গুর, দুর্বল, অসহায় রূপে দেখে খুব মায়া হলো ওয়েন্দ্রিলার। এই পুরুষটিকে ভালো না বাসলে কাকে ভালোবাসবে সে? তীক্ষ্ণ প্রখর চোখ জোড়াতে কি তীব্র বিষাদ, অসহায়ত্ব। ওয়েন্দ্রিলা নিজেকে অভ্রের অ্যাকিলিস বলে মনে হলো। যে দুর্বলতা কেউ জেনে গেলে সেই পুরুষকে ভেঙে চুরমার করে দেবে। অভ্র এখনো নিশ্চুপ। ওয়েন্দ্রিলা অধৈর্য স্বরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? টেকো বউয়ের সাথে বুঝি কথা বলা যায় না? আমাকে দেখতে আর ভালো লাগছে না, তাই না? কে বলেছে তোকে? এবার মুখ খুলল অভ্র। ক্রুড় স্বরে শুধালো। ওয়েন্দ্রিলা হাসলো। ম্লান স্বরে বলল, কারো বলতে হবে কেন? আমি নিজেই জানি। মাথা ভর্তি চুলগুলোকে ওরা কেটে দিল। যে চুলের গন্ধ নীতি মাঝরাতের আধো ঘুমে, সেই চুল এখন নেই। চুল ছাড়া মেয়েদের ভালো লাগে? ধ্যাৎ, টেকো ভূতের মতো লাগছে আমাকে। উপর থেকে শুনেছি নাকি ভবিষ্যৎ অন্ধকার, ব্রেন নাকি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। হাঁটতে চলতে পারি কিনা কে জানে। তখন আরেক জ্বালা। এমনি কত খরচা হলো। অভ্রের মুখভঙ্গি বদলে গেল। তীব্র যন্ত্রণা প্রকাশ পেল মুখবিবরে। খুব ক্ষীণ স্বরে বলল, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবো না, দেখিস। দরকার হলে আরো ভালো চিকিৎসা করাবো, বিদেশে নিয়ে যাব, কিন্তু তোর কিচ্ছু হবে না। ওয়েন্দ্রিলা নীরবে হাসলো, কিন্তু হাসি লুকিয়ে বলল, বাবা, টেকো বউয়ের জন্য এত দরদ? তুই তো শাহজাহানকে টেক্কা দিবি। অবশ্য এগুলো তোর মুখের কথা। আমাকে সান্ত্বনা দিচ্ছিস। রূপ না থাকলে মায়াও থাকে না, আমি জানি। কচু জানিস তুই? জানি না বলছি? হ্যাঁ, জানিস না? তোর চুল কেন, সব রূপ খসে গেলেও আমার চোখে তুই ধরনের সব থেকে সুন্দরী ললনা। দৃঢ় স্বরে বলল অভ্র। ওয়েন্দ্রিলা একরাশ কৌতূহল নিয়ে শুধালো, দাঁত পড়ে গেল? চামড়া কুচকে গেল? যদি কেঁচো হয়ে যায় তাও? ওয়েন্দ্রিলা সশব্দে হেসে উঠল। অভ্র দুই চোখ মুদে তার হাসি দেখল, মোহনীয় হাসি। চোখের তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম যেন সেই হাসি।
তীব্র গরমে এক মুঠো শীতল দমকা হাওয়া যা মুহূর্তেই শীতল করে দেয় চিত্ত। এই হাসির মাঝে মরতেও শান্তি। আশ্বিনের শেষ সপ্তাহ, তীব্র গরমে খা খা করছে ধরণী। বাহিরে তৃষ্ণার্ত কাকটাও নিরিবিলি বসে আছে কেবিনের বারান্দার রেলিংয়ে। হয়তো ডাকার ইচ্ছে হচ্ছে না, বিষণ্ণ চোখে দেখছে পৃথিবীটাকে। ওয়েন্ড্রিলা বিছানায় বসে বসে দেখছে একা কাকের কাজকর্ম। এই কাকটিকে সে চেনে। কাকটির গায়ে একটা লাল দাগ আছে। কালো গায়ে লাল দাগটা খুব বেশি বোঝা যায় না, কিন্তু ওয়েন্ড্রিলা সেটা খেয়াল করে দেখেছে। হয়তো কাকটির কোনো সঙ্গী নেই, তার কোনো বন্ধু নেই, তাই সে প্রতিদিন 11টা বাজলেই এখানে চলে আসে। যেন ব্যাপারটা একটা প্রোগ্রামের মতো তার সিস্টেমে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক 11টায় তাকে হসপিটালের 8 তলার 4 নম্বর কেবিনের বারান্দাতেই এসে বসতে হবে। আচ্ছা, কাকেরা কি ঘড়ি চেনে? পাখি সমাজে কি তাদের ঘড়ি চেনানো হয়? এমন কি হয় তাদেরও কোনো স্কুল কলেজ আছে যেখানে সকাল হলেই খড়কুটো নিয়ে উপস্থিত হতে হয়? নীলাদ্রিকে বলতে হবে, তার বিষাদ জ্ঞান প্রকৃতি নিয়ে। সে হয়তো কিছু বলতে পারবে। ওয়েন্ড্রিলা হাই তুলল। বিছানায় বসে বসে তার মোট 3টে কাজ: খাওয়া, ঘুমানো আর জগৎ সংসার নিয়ে চিন্তা করা। আজ 15টা দিন সে কেবিনে শুটকির মতো পড়ে আছে। জগৎ সংসার নিয়ে চিন্তা করার এত চমৎকার সময় তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন যে সে এখন কাক নিয়ে গবেষণা করছে। আজ অবশ্য তার মনটা ভালো। মাথার সাদা গঞ্জাল খুলে দেওয়া হয়েছে। সেলাই কোনো ঝামেলা হয়নি অভ্রের বিশেষ যত্নের কারণে। ছেলেটা পারেও। ওয়েন্ড্রিলার আগে মনে হতো জগৎ সংসারে একমাত্র তার বাবাই যত্নশীল, কিন্তু সেই ধারণাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে অভ্র। তার থেকে যত্নশীল কেউ আছে কিনা সন্দেহ। এই 15 দিন যাবৎ অক্লান্ত শ্রম দিয়েছে অভ্র। দোকানের ভার বিল্লালের ঘাড়ে সঁপে দিয়ে নিজেকে ওয়েন্ড্রিলার 24 ঘন্টা নার্স রূপে নিযুক্ত করেছে। ওয়েন্ড্রিলার খাওয়া, গোসল, ঔষধ, ব্যায়াম, বিনোদন সবকিছুর দায় যেন কেবল তারই ওপর। ওয়েন্ড্রিলার পুরো জীবনের ভারটাই নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে, অথচ এক চিলতে বিরক্তি নেই ছেলেটার। নারীদের বুঝি যত্ন থেকে আহ্লাদ পাওয়ার একটা নেশা থাকে। তারা যত আহ্লাদ পায় আরো আহ্লাদ চায়। মনে মনে তীব্রভাবে চায় তার পুরুষ তাকে রানীর মতো রাখুক। অভ্রের আচরণ ওয়েন্ড্রিলাকে খুব করে বিষয়গুলো অনুভব করাচ্ছে। এই অনুভূতির মাঝে একটা তিক্ততাও আছে। তা হলো ওয়েন্ড্রিলার প্রচন্ড নেতিবাচক চিন্তা ভাবনা। এই যে এত চিন্তার মাঝেও তার মস্তিষ্ক মাঝে মাঝেই মনকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, অভ্র এগুলো করছে অপরাধ বোধে। এই কথাটা স্মরণ হলেই ওয়েন্ড্রিলার ভালো লাগাগুলো কেমন মিলিয়ে যায়। মনে হয় সে বালু খাচ্ছে। তাই সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, বজ্র কঠিন সিদ্ধান্ত। বাসায় গেলেই অভ্রকে চিঠিটা ধরিয়ে বলবে, ভালোবাসবি আমাকে? বেশি না, অল্প ক্ষীণ এক বিন্দু হলেও, অল্প ক্ষীণ এক বিন্দু হলেও চলবে। তবে সেই বিন্দুখানা যেন স্বচ্ছ হয়, ক্ষুদ্র হলেও সেখানে যেন আমার প্রতিবিম্ব থাকে, কেবল আমার। দীর্ঘশ্বাস ফেলল ওয়েন্ড্রিলা। কবে যাবে বাসায়? আর সহ্য হচ্ছে না তার। এর মাঝেই অভ্র হেলো। তার চোখ মুখ উজ্জ্বল। সেই চুলহীন মাথায় চুমু খেলো। উচ্ছ্বাসিত স্বরে বলল, আর বসে বসে কাকের পালক গুনতে হবে না, আমরা বাসায় যাচ্ছি। নীলাদ্রি পড়াশোনার মাত্রা বেড়েছে তীব্রভাবে। ওয়েন্ড্রিলা বাড়ি এসেছে, এখন আর চিন্তা নেই। রিসার্চ সেন্টারে আবেদন করেছে সে আর ল্যাবে যাবে না। যদিও প্রফেসর বেশ অবাক হলেন এমন সিদ্ধান্তে, কিন্তু নীলাদ্রি সরল হাসি ঠোঁটে লেপ্টে বলল, আমি সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি মাথায় চোট পেয়েছো নীলাদ্রি? এই শেষ সময়ে তুমি রিসার্চ থেকে সরকারি চাকরি করবে? আমার মাথা শতভাগ সুস্থ স্যার। আসলে এটা আমার শ্বশুরের ইচ্ছে। তুমি বিবাহ করছো? জি স্যার, 1 মাস হতে চলেছে। নীলাদ্রির প্রফেসরের মুখখানা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেল। অবাক স্বরে শুধালেন, বুঝে শুনে করছো নাকি ধরে বেঁধে করিয়েছে? কি বলছেন স্যার? ধরে বেঁধে করাবে কেন? অবশ্য প্রিয়র সাথে কেউ আমাকে ধরে বেঁধে বিয়ে দিলেও আমি খুশি হতাম। প্রফেসর মুখ বাঁকালেন। মনে হলো কেউ জোর করে বালু খাইয়ে দিয়েছে তাকে। আফসোসের সুর টেনে বললেন, মানুষ দুই, জীবিত ও বিবাহিত। তুমি এখন আর জীবিত নেই, ব্যাপার না। কিছু বিষ মধুময় হয়, তোমার মধুময় বিষের জন্য শুভেচ্ছা। নীলাদ্রির ইচ্ছে করলো লোকটিকে কড়া করে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু অহেতুক বাক্য খরচে সময় নষ্ট হবে। কি দরকার? এর চেয়ে 2 পাতা বেশি অঙ্ক কষলে কাজে দেবে। নীলাদ্রি এখন অঙ্ক কষছে, তৈলাক্ত বাসে বাদরের নাচনের অঙ্ক। নীলাদ্রির মনে হলো এই বাদরটা একটা চূড়ান্ত পর্যায়ের বেওয়াকুফ। তেল লাগানো বাসের প্রতি এত কিসের আগ্রহ তার, বুঝতে পারে না নীলাদ্রি। এর মাঝেই একজোড়া ঠান্ডা হাতের ছোঁয়া পেল চোখের ওপর।
কোমল দুটো হাত তার চোখ চেপে ধরেছে। কিশোরীদের খেলা। অপরজনের জানার ইচ্ছা তাকে মানুষটি চিনতে পেরেছে কিনা। নীলাদ্রি জানে মানুষটিকে, কারণ কেবল এই একটা মানুষের থেকেই মিষ্টি একটা গন্ধ পায় সে। তাই কোনো সময় নষ্ট না করেই বলল, পিউ। ধ্যাত, চিনে গেল। পিউয়ের কণ্ঠে মেকি রাগ, কিন্তু নীলাদ্রি জানে সে খুশি হয়েছে। নীলাদ্রি তার হাতখানা টেনে ধরে নিজের সামনে দাঁড় করালো, কোমর চেপে ধরে বলল, তোমাকে আমি 1000 ক্রোশ দূর থেকেও চিনতে পারি। মিথ্যে কথা। বিশ্বাস হয় না? না, হয় না। যে পুরুষের মন বইয়ের পাতায় বদ্ধ, সে নারীর মন কি করে চিনবে? আংশিক সঠিক, তবে আমার মতে আমার পিউয়ের মন এই বাদরের অঙ্ক থেকেও সরল। কি বাজে উপমা। বলতে বলতেই হেসে ফেলল পিউ। কিন্তু এই হাসি বেশি সময় স্থায়ী হলো না। বসার ঘর থেকে শোরগোল শোনা যাচ্ছে। আওয়াল সাহেবের কঠিন বজ্রকণ্ঠ শোনা যাচ্ছে। আমার পুত্রবধূ আমার বাসায় থাকবে। তুমি কি বলতে চাও সাবেরা? আমার পুত্রবধূর যত্নে অবজ্ঞা করছি আমরা? পৌর মানুষটির হুঙ্কার নীলাদ্রির ঘর পর্যন্ত আছে। এই তামাশা চলছে 3 ঘন্টা যাবৎ। নীলাদ্রি নিচে যায়নি। বয়স্ক মানুষদের গ্যাঞ্জামে যেয়ে মাথা নষ্ট করার মানে নেই। বাদরের গণিতই যথেষ্ট মাথা নষ্ট করার জন্য। ঘটনার সূত্রপাত হয়েছে ওয়েন্ড্রিলার হসপিটাল থেকে ডিসচার্জের পর। সাবেরা জেদ ধরেছেন মেয়ে সুস্থ হওয়ার আগ অবধি তার বাড়িতে থাকবে। ওয়েন্ড্রিলা সুস্থ হতে সময় লাগবে। মস্তিষ্কের পেছনের ভাগে যে অংশ ফুলে গিয়েছে তা কমতে সময় লাগবে। সাবেরার জেদ আউয়াল বাকুইর দম্ভচিত্তে আঘাত হানল। তার কাছে এই প্রস্তাব অপমানের। সেই অপমানের ফয়সলা করতেই ছুটে এসেছেন তিনি। কিন্তু সাবেরা অনড় তার সিদ্ধান্তে। খুব শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি তিলকে তাল বানাচ্ছেন। আমি একবারও বলিনি আপনারা ঐন্দ্রিলার যত্নে অবজ্ঞা করেছেন। আমি বলেছি শুধু মেয়েটা আমার কাছে থাকুক। আমি তো অন্যায় প্রস্তাব দিইনি। অন্যায় প্রস্তাব না এটা। তুমি কি কোনো ডাক্তার নাকি? ফু দিয়ে নাতবুকে ঠিক করে ফেলবে? আজব! আমার মেয়ে আমার কাছে থাকতে পারবে না? না, সে এখন আমার পুত্রবধূ। চাচা, আপনি বাড়াবাড়ি করছেন, ভুলে যাচ্ছেন আজ আমার মেয়ের অবস্থা আপনার পৌত্রের জন্য। ঐন্দ্রিলার ভাগ্য ভালো যে তার আঘাত খুব দ্রুততর ছিল না। এমন আঘাতে মানুষ কোমায় চলে যেতে পারে, মারাও যেতে পারে। আমি তো একবার দোষারোপ করিনি, শুধু চেয়েছি মেয়েটা ভালো হওয়া পর্যন্ত আমার কাছে থাকুক। আমি ভুল কি বলেছি? তোমার প্রস্তাব আমি খারিজ করছি। আপনার খারিজ করাতে আমার যায় আসে না। তুমি আমাকে অপমান করছো। আপনার বয়স হয়েছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। আপনাকে অতি সত্বর ডাক্তার দেখানো উচিত। কারণ কি করে এমন বুড়োর সাথে সংসার করে কে জানে। তুমি আমাকে বুড়ো বললে? বাংলা অভিমানে আছে, বুড়ো কোনো গালি নয়। আওয়াল বাকুইর রাগ আকাশ ছিল। সালাম সাহেব বাদশাকে দিয়ে লেবু পানি আনলো। গ্লাসে গিয়ে মোলায়েম স্বরে বলল, চাচা, উত্তেজিত হবেন না, শরীর খারাপ করবে, বয়স হয়েছে। চুপ করবে আদব। তোর বাপ আমার বন্ধু ছিল বলে তোর বউকে কিছু বললাম না, নয়তো ওর আবিষ কথা ছুটিয়ে দিতাম, মানহানির মামলা করতাম। সালাম সাহেব শান্ত স্বরে বললেন, চাচা ছাড়েন, আপনি লেবুর শরবত খান। তুই খা, আহাম্মক কোথাকার। তুই তো করে করবেন না চাচা, জানি তুই শালা এগুলো মনের তৃপ্তি। তাও আপনার একটা অভিজাত্য আছে, জমিদারদের বংশ আপনি। এই শব্দগুলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য, আমরা বলতে পারি। এই কুত্তার বাচ্চা, তোকে ধরে আসার দিব, থুতু দিয়ে তোর মুখ মোনালিসা বানাবো। কিন্তু আপনার মুখে ঠিক মানাচ্ছে না। সালাম সাহেবের কথা কাজে দিল। আওয়াল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, রাগ সংযত করলেন। নিজের থুবড়ে পড়া আভিজাত্য আবারও সাজিয়ে নিলেন। সভ্য পৌর রূপে নিজেকে আবারও স্থাপন করলেন। তাকে দেখলে কেউ বলতে পারবে না তিনি একটু আগে তুই তুকারি করছিলেন। খুব স্থবির স্বরে বললেন, ঐন্দ্রিলা আমার বাড়িতেই থাকবে। সে সিদ্ধান্ত আমার মেয়ে নিজে দিবে। দাঁত কিরমিরিয়ে উঠল বৃদ্ধের। আর বসে রইলেন না তিনি, হন হন করে রওনা দিলেন নিজ বাড়ি পানে। নীলাদ্রি নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছে। এটাকে বাড়ি না বলে মাছের বাজার আখ্যা দিলে যথার্থ হতো।
শব্দ করে বইটা বন্ধ করলো। চরম বিরক্তি আসছে। ইট পাথরের কৃত্রিম প্রাণহীন জীবন তাকে সর্বদাই বিরক্ত করে। তার ভালো লাগে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ানো কাঠের ঘর, যেখানে নেই কৃত্রিমতা, আছে শুধু প্রকৃতির মুগ্ধতা। বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে ভেজা রেলিং এর উপর জড়ানো হওয়া পানির স্তূপ দেখতে ইচ্ছে হয় না তার। বৃষ্টিতে পিচ্ছিল পাহাড়ের গা বেয়ে উঠতে ভালো লাগে। ছাদে বসে নির্জীব কালো আকাশ দেখে সেই মজা নেই যতটা অন্ধকার পাহাড়ের তারাময় আকাশ দেখতে অনুভূতি হয়। সেই ছন্দহীন হাওয়ার পরশ কতদিন নেওয়া হয় না। পিউ তার চুলে আলতো করে বিলি কেটে বলল, মাথা ব্যথা করছে, কি চা খাবে না কফি? দুটোই দিতে পারো, এক চুমুক চা আর এক চুমুক কফি। তোমার আত্মাকল শ্বশুরবাড়ি থাকতে থাকতে আমার এনার্জি মাইনাসের দ্বারে চলে এসেছে। আহারে। নীলাদ্রি পিউয়ের কোমরখানা আর একটু শক্ত করে বলল, একটা আবদার করব পিউ। কি? আমার সাথে পাহাড়ে যাবে? এই কৃত্রিম শহর, আরামের খনি ছেড়ে অকৃত্রিম অপরিশোধিত প্রকৃতির কাছে যাবে। আমার দম বন্ধ লাগছে। আমি জানি নিজের জীবন ছেড়ে একটা অন্য মানুষের জীবনধারা অ্যাডাপ্ট করা কঠিন। তোমার একটা পৃথিবী আছে, কিন্তু এই পৃথিবীতে আমি অথর্ব ছাড়া কিছুই নেই। উপর থেকে ছেলে মানুষই বয়ে গেলে সরকারি চাকরির প্রতিযোগিতায় নামায় আরও প্রাণহীন হয়ে যাচ্ছি। আমার মেঘের বাড়িতে যাবে, সেখানে এত সুবিধা নেই, ইলেকট্রিসিটি নেই তেমন, সবসময় মোবাইলের নেটওয়ার্ক থাকে না, হাতের কাছে সব পাওয়া যায় না, ট্রেকিং করতে হয়, ফুচকা পাওয়া যায় না, সেখানে পাহাড়িদের মাঝে থাকতে হয়, আপন বলতে তারাই। তোমার জীবনযাত্রা থেকে অনেক আলাদা, তবুও ওখানে শান্তি আছে। ভাসমান মেঘের সকাল, পিচ্ছিল পাহাড়ের পাত্র বেয়ে উন্মুক্ত ঝর্ণার কলকল ধ্বনি সব কিছু আমাকে পাগল করে। যাবে পিউ? নীলাদ্রির কণ্ঠে অনুনয় কেমন ব্যাকুল শোনালো তাকে। ওয়েন্ড্রিলার বিয়ের জন্য এসেছিল, সে তো বিয়ের পরদিনই চলে যাবে বলেছিল, কিন্তু গেল না। শকুন্তলা চলে এলো, তারপর রিসার্চ করতে করতে আহাসের সাথে ঝামেলা, সেই ঝামেলা থেকে বিয়ের প্রস্তাব। এখন তারা বিবাহিত। গল্পের গতি বদলে গেল, সম্পর্কের সমীকরণ বদলে গেল। কিন্তু বাবা মাকে ছেড়ে নিজের শহর থেকে 500 কিলো দূরে থাকাটা কি সহজ হবে? সেখানকার জীবনযাত্রা ভিন্ন, মানুষগুলো ভিন্ন। নীলাদ্রি তার হাত জোড়া ধরে বলল, আমি তোমার বাবাকে দেওয়ার কথা রাখবো, বিসিএস ক্যাডার হব। তোমার সেখানে কোনো সমস্যা হবে না। দেখো, আমি তোমার জন্য ফ্যান লাগাবো কটেজে। যদিও ওখানে কোনো ফ্রিজ, এসি বা মাইক্রোওভেন নেই, কিন্তু তুমি কষ্ট পাবে না। দেখো, সবার বাসায় তো আর ফ্রিজ এসি থাকে না, বলো? আমি ভেবে জানাই। তুমি যাবে না? নীলাদ্রির সরল মুখখানা দেখে খুব মায়া হলো তার। তার আবদারে অসহায়ত্ব, উদাসীন চোখ জোড়ায় উত্তরের অপেক্ষা তীব্র আকাঙ্ক্ষা। পিউ যদি তাকে না করে দেয়, তবে এখনই তার হৃদয় ভেঙে 4 টুকরো হয়ে যাবে। কিন্তু সে পিউয়ের কথা ভেবে আক্ষেপ প্রকাশ করবে না। দীর্ঘশ্বাস ফেলে আবারও খুলবে মোটা অঙ্কের বই, কষতে শুরু করবে বাদরের অঙ্ক। প্রকৃতিপ্রেমী নীলাদ্রিকে চাইলেই ইটপাথরের শহরে আটকাতে পারে পিউ। পিউ জানে এখন তার সে ক্ষমতা আছে, কারণ নীলাদ্রি তার প্রতি তীব্রভাবে দুর্বল। দুর্বলতাকে কাজে লাগানো বেশ সহজ, তবে প্রেমের নীতিতে প্রণয়ের দুর্বলতাকে হাতিয়ার বানানো গর্ধিত অপরাধ। যদিও জ্ঞানীরা বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, কথাটি ঠিক নয়। ভালোবাসায় সবকিছু জায়েজ নয়। ভালোবাসা দুটি মনের আবেগের ফল, খুব যত্ন করে পোষণ করতে হয়। সেই যত্নে খাবার রূপে থাকতে হয় সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, আত্মত্যাগ, সমন্বয়, আরো অনেক ক্রিয়া বিশেষণ যুক্ত করতে হয়, নয়তো ভালোবাসায় একটা ফাঁকা খোল ছাড়া আর কিছুই থাকে না, যা শুধু নামেই একটা প্রাণহীন শব্দ। পিউ 2 হাতে নীলাদ্রির গাল জোড়া ধরল, ঠোঁটে গম্ভীর চুম্বন আঁকলো, তারপর ধীর স্বরে বলল, শোনো স্বামী, তুমি যদি আমাকে মঙ্গল গ্রহেও নিয়ে যাও, আমি তোমার হাত ধরেই যাব। আকাশটা আজ অভিমানী, কিশোরীর মতো মুখ গোমরা করে রেখেছে, যেন তার আবদারটা খুব নিষ্ঠুরভাবে তার প্রেমিক প্রত্যাখ্যান করেছে। ক্ষণে ক্ষণে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে সে। কান্নাটা দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনুভব করা যাচ্ছে। এমন বৃষ্টি খুবই বিরক্ত লাগে বিল্লালের। গুড়ি গুড়ি, দম নেই বৃষ্টির, কিন্তু গা ভিজিয়ে দেবে, জ্বর বাঁধিয়ে দেবে। এই আবহাওয়ায় জাতীয় খাদ্য খিচুড়ি আর ডিম ভাজা, পেট ভরে খেয়ে ঢেকুর তুলে পিঠ উল্টিয়ে ঘুম।
অথচ বাঙালির চিরাচরিত স্বভাবকে বুড়ো আঙুল দেখিয়ে বসে আছে বিল্লাল ব্যাংকের চতুর্থ ডেস্কে। তার সম্মুখে সুন্দরী রমণী, তার চোখ কম্পিউটারের স্ক্রিনে। একেবারেই গ্রাহ্য করছে না সে বিল্লালকে। ভাবখানা এমন যেন বিল্লাল নামক কোনো ব্যক্তির অস্তিত্বই নেই জগতে। সামনের ব্যক্তি অদৃশ্য। বেসরকারি ব্যাংকারদের কাজ তেল দেওয়া। সামান্য 500 টাকা ভরতে আসা ব্যক্তিকেও তারা সৌজন্যতার সহিত বলবে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।